নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের ছোট গল্প টিকিট কাউন্টার। চলুন গল্পটা শোনা যাক। একটা হাওড়া রিটার্ন। 500 টাকার একটা নোট টিকিট কাউন্টারে বসে থাকা বছর 27-এর মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে দেবরূপ হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। 30 টাকার টিকিটের জন্য 500 টাকার নোট দিয়েছে দেখে মেয়েটির সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে দিয়ে বলল, চেঞ্জ নেই। একটু দেখুন না প্লিজ, ট্রেনটা যে মিস হয়ে যাবে। হবে না বললাম তো, না থেকে খুচরো করে আনুন, পেছনের জনকে আসতে দিন। অগত্যা কাউন্টারের বাইরে এসে নোটখানা ভাঙাতে করতে 9:30 লোকালটা হাতছাড়া হয়ে গেল দেবরূপের। পরের ট্রেন আবার 10:25, 50 মিনিট বাকি। তখনও অফিস গিয়ে পৌঁছতে 12টা বেজে যাবে। তার মানে ম্যানেজার আজ ওর 12টা বাজিয়ে ছাড়বে। এই চিন্তাটাই করতে করতে টিকিট কাউন্টারে বসে থাকা মেয়েটির ব্যবহারখানা মনে পড়তেই ভীষণ রাগ হলো দেবরূপের। কি হতো টিকিট আর 470 টাকা মেয়েটা ফেরত দিত। এত বড় প্ল্যাটফর্মে তো কম টিকিট বিক্রি হচ্ছে না সারাদিন, আর খুচরো নেই বললেই হলো। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে কাটিয়ে দুবার চা সিগারেট ইত্যাদি খেয়ে কাউন্টারে ভিড় নেই দেখে সে পুনরায় টিকিট নিতে এলো। সেই মেয়েটাই তখন বসে আছে, আর তাই ইচ্ছে করে দেবরূপ আবার 500 টাকার নোট মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটা হাওড়া রিটার্ন। মেয়েটি এবার দেবরূপকে একটা হাওড়া রিটার্ন টিকিট ও 470 টাকা রিটার্ন দিতে দেবরূপ প্রশ্ন করল, চেঞ্জ ছিল তাও আপনি তখন দিলেন না কেন? মেয়েটা দেবরূপের দিকে ভালোভাবে লক্ষ্য করেনি ততক্ষণ। দেবরূপ প্রশ্নটা করতে সে ওর দিকে তাকিয়ে একটু ভালো করে দেখে চিনতে পেরে ওকে বলল, তখন ছিল না। ছিল না বললেই হলো। দেখুন, এত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না। না, দিতে হবে। আপনার জন্য আমার অফিসে গিয়ে পৌঁছতে লেট হয়ে গেল। আপনার আর কি চাপ? সরকারি চাকরি, প্রাইভেট জবের চাপ তো জানেন না। মেয়েটা সব শুনল, কিন্তু তাও কোনো উত্তর করল না। নিজেকে কম্পিউটারের স্ক্রিনে ব্যস্ত করল। দেবরূপ তাই না কিছু আর বলে বাইরে এসে 2 নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়ার জন্য ওভারব্রিজে ওঠার সিঁড়ি ধরল। পরের দিন টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে দেবরূপ দেখল আগের দিনের মেয়েটি টিকিট দিচ্ছে। তার কাছে খুচরো 10 টাকার নোটে 30 টাকা থাকা সত্ত্বেও সে করল কি, ইচ্ছে করে 16টা 2 টাকার কয়েন পকেট থেকে বের করে মুঠোয় রাখল। একটা 2 টাকা বেশি। সে যখন সবার সামনে এলো, আসা মাত্রই একটা হাওড়া রিটার্ন বলে সেই 16টা 2 টাকার কয়েন মেয়েটির দিকে বাড়িয়ে দিল। অতগুলো কয়েন দেখে মেয়েটি একবার দেবরূপের দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো। তারপর ঝটপট গুনে টিকিট আর অতিরিক্ত 2 টাকার কয়েনটা নীরবেই ওকে ফিরিয়ে দিল। দেবরূপ মনে মনে হাসলো, আর এও ভাবল যে মেয়েটাকে পরের দিন আবার অন্য কোনোভাবে বিরক্ত করার চেষ্টা করবে। পরের দিন সেই মেয়েটাই কাউন্টারে বসেছিল। দেবরূপ লাইনেতে দাঁড়িয়ে ভাবল, আজ 1 টাকা করে 30টা কয়েন দেবো। কত গুনবে, গুনুক না। সামনে যেতেই 1 টাকার কয়েনগুলো বাড়িয়ে দিয়ে দেবরূপ বলল, একটা হাওড়া রিটার্ন। মেয়েটা দেবরূপের দিকে বেশ রাগান্বিত দৃষ্টিতে একবার তাকিয়ে কয়েনগুলো গুনে টিকিটটা বাড়িয়ে দিল। কয়েনগুলো গুনতে গুনতে যেটুকু সময় লাগে তার মধ্যে লাইনেতে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা, আরে এত দেরি কেন, জলদি ছাড়ুন ইত্যাদি সব নানা কথা বলতে আরম্ভ করে দিল। দেবরূপ তা দেখে মনে মনে ফের আগের দিনের মতনই হাসল। তার পরের দিন দেবরূপ টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে তার সামনে একজন বৃদ্ধ টিকিটের জন্য কাউন্টারে টাকা দিয়েছে, কিন্তু 20 টাকা কম দেওয়ায় বৃদ্ধটিকে কাউন্টারে থাকা সেই মেয়েটি বলল,
আরও 20 টাকা লাগবে। বৃদ্ধটির কাছে আর 20 টাকা না থাকায় তিনি মেয়েটিকে বলেন, দিদি ভাই, আমার কাছে যে আর 1 টাকাও নেই, এই বুড়োটাকে তুমি সাহায্য করো। মেয়েটি তখন বৃদ্ধটিকে বলল, আমি কি করব বলুন তো। দেবরূপ বৃদ্ধর কথা শুনছিল। মেয়েটাকে তখনও বলল, আপনি ওনাকে টিকিটটা দিয়ে দিন, আমি দিচ্ছি টাকাটা। মেয়েটা টিকিটটা বৃদ্ধটিকে দিয়ে দিল। বৃদ্ধটি চলে যেতে দেবরূপ নিজের টিকিটের দাম সহ 10 টাকার 5খানা জরাজীর্ণ ছেঁড়া ফাটা নোট বাড়িয়ে দিতে মেয়েটা দেবরূপের দিকে তাকিয়ে আর না বলে থাকতে পারল না। কি হচ্ছে রোজ রোজ এইসব? যদিও প্রশ্নটা সে তার চোখের ইশারায় করেছিল দেবরূপকে। দেবরূপও চোখের ইশারায় তাকে বলল, কেন, আমি কি করলাম? মেয়েটা ফের তার চোখের ইশারা এবং খানিক ঠোঁটের মৃদু মৃদু অস্পষ্ট স্বরে বলল, প্লিজ, আমি সবে নতুন, এমনভাবে আমায় অপ্রস্তুতে ফেলবেন না। তখন দেবরূপের মনে হঠাৎ কি হলো জানি না, দেবরূপ সেই ছেঁড়া নোটগুলোর বদলি করে একটি চকচকে 50 টাকার নোট দিল মেয়েটিকে। দেবরূপের এহেন ব্যবহারে নাকি বৃদ্ধটিকে সাহায্য করার জন্য তা জানি না, মেয়েটিরও মনে মনে দেবরূপের প্রতি একটা ভালো ধারণা তৈরি হলো। দেবরূপের অনুশোচনা হয়েছিল সেই দিন মেয়েটার কথা ভেবে। সে না জেনে না শুনে মেয়েটাকে বেশ কয়েকবার অপ্রস্তুতে ফেলেছে সবার সামনে। তাই পরের দিন দেবরূপ একটা 50 টাকার নোটে ছোট্ট করে সরি লিখে সেই নোটটাই টিকিট কাউন্টারে দেবে বলে স্থির করে কাউন্টারে এলো। কিন্তু এসে দেখে সেই মেয়েটার পরিবর্তে অন্য একজন যুবক কাউন্টারে বসেছে। দেবরূপ সেই সরি লেখার নোটটা তাই কাউন্টারে দিল না। ভাবলো মেয়েটার হয়তো শিফট চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একদিন যায়, দুদিন চলে যায়, সেই মেয়েটা আর ওই কাউন্টারে বসে না। এদিকে দেবরূপ যত না দেখতে পাচ্ছে মেয়েটাকে, ততই ও যেন ভেতরে ভেতরে মেয়েটাকে একটাবার দেখবার জন্য ছটফট করছে। হঠাৎ কি হলো? এমন তো আগে কখনো কারোর জন্য হয়নি। আসলে নিজের অজান্তে দেবরূপ যে কবে থেকে একটু একটু করে মেয়েটাকে চোখ ভরে দেখবার অভ্যেসে অভ্যস্ত হয়ে পড়েছে, তা যে ওর মনও খবর পায়নি। যে অভ্যেসের আর এক নাম হয়তো ভালো লাগা। দিনটা ছিল সোমবার। আগের দিন মানে রবিবারটা তার কাজের ছুটি থাকা সত্ত্বেও ও বাড়ি ছেড়ে আর কোথাও বেরোয়নি। দিনের প্রতিটা মুহূর্ত মেয়েটার কথা চিন্তা করেছে যে তাদের কি আর কোনোদিন দেখা হবে না। রবিবার পুরোটা মেয়েটার কথা ভাবতে ভাবতে সোমবার টিকিট ও যেই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছে সেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে পাশের কাউন্টারগুলোয় চোখ দুটো বাড়িয়ে দেখবার চেষ্টা করতে করতে একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তাই কখন যে সে সবার সামনে চলে এসেছে খেয়ালই করেনি। হঠাৎ ওর পেছনের জন বলে ওঠায়, আরে দাদা, টিকিটটা নিয়ে সরুন না জলদি। ওর বুক পকেট থেকে অন্যমনস্কভাবে একটা 100 টাকার নোট সম্মুখে বাড়িয়ে দিয়ে একটা হাওড়া রিটার্ন বলে দিয়ে সেই পাশের কাউন্টারগুলোর দিকে তাকিয়ে থাকায় আচমকা কানে আসে একটি মেয়েলি কণ্ঠ, এই যে আপনার টিকিটটা। কথাটা কানে আসা মাত্রই টিকিটের দিকে ও ফিরে দেখে গোলাপি নেল পালিশ লাগানো চেনা 5 আঙুল, তারই জন্য টিকিট আর কয়েকটা নোট চেপে যেন অপেক্ষা করে আছে। লাইনের পেছন থেকে ততক্ষণে চেঁচামেচি শুরু হয়ে গেছে। দেবরূপ লাইন থেকে বেরিয়ে যাওয়ার আগে 7 দিনের দীর্ঘ প্রতীক্ষার পর সেই মেয়েটাকে হঠাৎ দেখে এক গাল হাসি মুখে 2-1বার অন্যের পায়ে অজান্তে হোঁচট খেয়ে কাউন্টারের পাশে একজন ভদ্রলোককে তো প্রায় ধাক্কায় মেরে দিল। ভদ্রলোকটি যা যা বললেন সেই মুহূর্তে ওর কোনো কথায় কানে বিঁধল না। যেটা বিঁধল সেটা হলো কাউন্টারের লোহার তারের ওই দিকে বসে থাকা পরিচিত মেয়েটার তার দিকে এক পলকে তাকানো কালো চোখ।
পরের দিন কাউন্টারে দেবরূপ মেয়েটাকে ও সরি লেখা নোটটা দিল, যদিও তাতে আরও কিছু নতুন শব্দ যোগ হয়েছিল প্রশ্নের আকারে। মেয়েটার ওই লেখাগুলোর ওপর চোখ পড়ল। এক কোণে লেখা সরি, অন্য কোণে এতদিন কোথায় ছিলেন। সেদিন আর বলতে হলো না যে হাওড়া রিটার্ন। মেয়েটা নিজে থেকে একটা হাওড়া রিটার্ন আর 20 টাকা ফেরত দিয়ে তার চোখের পৃথিবীতে হাসি ফোটালো। দেবরূপ বুঝল ক্ষমা মঞ্জুর হয়ে গেছে, আর ঠোঁটের অস্ফুট স্বরে ভেসে এলো, বাড়ি গিয়েছিলাম। দেবরূপ সেদিন বাড়ি ফিরে বেশ কয়েকটা হাওড়া রিটার্নের টিকিট বেছে আলাদা করলো, যে টিকিটগুলো সে মেয়েটার হাত থেকে পেয়েছিল। ওর বিশ্বাস ওই টিকিটগুলোতেই মেয়েটার স্পর্শ লেগে আছে। পরের দিন কাউন্টারে লম্বা লাইন। দূর থেকে দেবরূপ দেখল মেয়েটা শাড়ি পরে এসেছে। ও এই প্রথম ওই মেয়েটাকে শাড়িতে দেখছে। ওর মনে হলো এতদিনে কুড়ি যেন ফুল হয়ে ফুটেছে, তাই তার অঙ্গের সমস্ত শোভা যেন ছড়িয়ে পড়েছে। ওর অন্তরাত্মা পর্যন্ত সেই মুহূর্তে চাইছে ছুটে সামনে চলে যেতে, কিন্তু কেউ কি যেতে দিতে চায় কাউকে এগিয়ে? ঠিক অমন সময় পাশের ফাঁকা কাউন্টার থেকে একজন বললেন, অর্ধেকজন এদিকে চলে আসুন। দেবরূপ সেই অর্ধেকের মধ্যে পড়ে। ও তবুও গেল না, সবার পেছনে দাঁড়িয়ে রইল, একবার যেন দেবী দর্শনের জন্য। 9:30 লোকালটা চলে গেল। কাউন্টারের চারিদিক প্রায় জনশূন্য হয়ে পড়ল। দেবরূপ ওর পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দিতে মেয়েটা দেখল তাতে লেখা আছে, পরিচয় করা কি যায় না? মেয়েটা তা পড়বার পর দেবরূপকে প্রশ্ন করল, পরিচয় কি সত্যি সত্যি হয়নি? প্রশ্নটা করে সে কম্পিউটারে টাইপ করতে লাগলো, হাওড়া রিটার্ন। দেবরূপ বলল, চোখের আলাপ হয়েছে ঠিকই। মেয়েটা ওকে ওর কথার মাঝখানে থামিয়ে দিয়ে টিকিট আর 20 টাকা নোট দিয়ে বলল, ব্যাস আর কি, এবার একখানা মান্থলি করিয়ে নিন, তবে অনেকটা সুবিধা হবে। তাহলে তো আর কাউন্টারে আসা হবে না। সেটাই ভালো, নয়তো আমিও বড় ডিস্টার্ব হয়ে যাচ্ছি। সরুন, গ্রাহক আসছে। যত কম দেখা হবে তত দেখা করার ইচ্ছেটাও বাড়বে, বুঝলেন মশাই? যান এবার কাজে মন দিন, আর আমাকেও দিতে দিন, আর 2 কপি পাসপোর্ট ছবি দিয়ে যান। পরের দিন কাউন্টারে দেবরূপের দেওয়া 50 টাকার নোটটা মেয়েটা তুলে নিয়ে তাকে একটা মান্থলি হাওড়া রিটার্ন ধরিয়ে দিল। দেবরূপ সেটা হাতে নিয়ে দেখা মাত্র চোখের ইশারায় প্রশ্ন করল, বাকি টাকাটা? মেয়েটা চোখের ইশারাতেই বুঝিয়ে দিল, বাকিটা আমার থেকে পে করে দিচ্ছি, তোমার না হয় একটা হিসেব বাকি পড়ে থাক আমার কাছে। দেবরূপ বুঝল সব হিসেব মিলিয়ে ফেলতে নেই, কিছু হিসেব ধার বাকি আবহমানকাল ধরে চলতেই থাকে। হয়তো সেটা চলছে বলেই পৃথিবীতে সম্পর্ক আছে, সম্পর্কের মাঝে টান আছে, ভালোবাসা আছে।